দেশ বার্তা, দেশের খবর, প্রবাসের খবর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল আপনাদের সঙ্গে আছি দেশবার্তা টকশো থেকে। আমরা প্রতিদিনকার মতো নানাবিধ বিষয় নিয়ে, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য এসব নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো রাজনীতি নিয়ে। সেফ এক্সিট সম্পর্কে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে একটা ধারণা পেয়েছেন। সেফ এক্সিট কারা বলছেন, কাদের কথা বলছেন, কারা সেফ এক্সিট চাচ্ছেন, এসব নিয়ে রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়টি। এর বাইরে আমরা আরও দু একটি বিষয় নিয়ে কথা বলবো, নির্বাচন নিয়ে কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন অতিথিকে, যিনি রাজনীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত, দীর্ঘকাল ধরে, দশকের পর দশক যিনি রাজনীতি করছেন। বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার মুস্তাক হোসেন। স্বাগত মুস্তাক ভাই আপনাকে দেশবার্তা টেবিল টক অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। মুস্তাক ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে এটা খুবই আলোচিত এবং আপনারাও এটা নিয়ে প্রায়শই আলোচনা করছেন, সেফ এক্সিট নিয়ে। এই সেফ এক্সিটের প্রসঙ্গটা আসলো কেন? তাহলে কি উপদেষ্টারা সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়লেন নাকি? দেখুন, আমি এই কথাটা খুব একটা গুরুত্ব দিতে চাই না, যদিও মাননীয় উপদেষ্টাগণ কেউ কেউ এই কথাটার জবাব দিচ্ছেন। এটা অনেকটা মেঠো বক্তৃতার মতো হয়ে গেছে যে তারা যখন এই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করলো, তারা যে ছাত্রনেতা নন, এখন তারা রাজনৈতিক নেতা, এই কথাটা মনে হয় তারা মাঝে মাঝে ভুলে যান। এই কথাগুলো আমরা বিগত সরকার যখন তারা পদত্যাগ করবে কি করবে না, তখন এই কথাগুলো ইনফরমালি আলোচিত হচ্ছিল যে তারা পদত্যাগ করলে তাদের সেফ এক্সিট দেওয়া যাবে কিনা, বা কে সেফ এক্সিট দিয়েছে। এই কথাটা বর্তমান উপদেষ্টা পরিষদ সম্পর্কে যদি এই ছাত্র নেতারা বলতে চান, যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, এই বিষয়টা মানে আমি জানি না, যতটুকু বক্তৃতা শুনেছি এতে আমার কাছে এর ভিতরে কোনো সারবত্তা আছে বলে মনে হয় না। এটা একটা সম্ভবত উপদেষ্টা পরিষদের কারো প্রতি ওনাদের রাগ আছে, সেই রাগ থেকে তারা এই ধরনের কথা বলে ফেলছেন এবং উপদেষ্টা কেউ কেউ এই কথাটা জবাব দিচ্ছেন। আমি এর বাইরে মানে রাজনৈতিক রঙ্গমঞ্চে আমরা রাজনৈতিক নেতারা অনেক সময় অনেক কথা বক্তব্য বলে থাকি এবং তারা বলে এটা রাজনৈতিক বক্তব্য, এটা বলে তারা রাজনীতিকেই আসলে অপমানিত করেন। রাজনৈতিক বক্তব্য হতে হবে সারবত্তা যেটা আছে, যেটা সিরিয়াস কথা। কাজে এই সেফ এক্সিট কথাটা আমার কাছে কোনো সারবত্তা আছে বলে মনে হয় না। হ্যাঁ, যদি তাদের মনে হয় উপদেষ্টা পরিষদের কেউ কেউ তারা অন্যায় করছেন, সেই অন্যায়গুলো তারা সুনির্দিষ্টভাবে বলা উচিত এবং ওনাদের নামে অনেক অভিযোগ আছে যারা বলছেন, তাদের অন্যায় সম্পর্কেও যদি কারো বক্তব্য থাকে সুনির্দিষ্ট কথা বলা উচিত। কাজে এটা কথার কথা না বলে, যদি এটা সিরিয়াসলি গুরুত্ব দিয়ে যদি কেউ বলে থাকেন, তাকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে। নাহলে কিন্তু এই ধরনের কথাবার্তা তার গুরুত্ব হারাবে। এটা অনেক সময় হবে কি যে রাখাল বালক বাঘ বাঘ বলিয়া চিৎকার করিত, যখন আসল বাঘ আসলো তখন কেউ গুরুত্ব দেয়নি। এরকম গুরুত্বহীন কথা যদি আমাদের এই নবগঠিত দলের নেতারা বলেন এবং সেটা আবার আমাদের উপদেষ্টা মহোদয় তারা যদি এটার প্রেক্ষিতে কথা বলেন, তাহলে কিন্তু তাদের কোনো কথাই কিন্তু মানুষ গুরুত্ব সহকারে নেবে না। একটা বিষয় মুস্তাক ভাই, অন্তত 7 জন উপদেষ্টা কথা বলেছেন, এমনকি একজন মুক্তিযোদ্ধা উপদেষ্টা আছেন ফারুকি আজম, তিনিও গতকালকে বলছেন আমি মুক্তিযোদ্ধা, আমি কেন সেফ এক্সিট নেব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আমি আমার বউ বাচ্চাকে দেশে রেখে সেফ এক্সিট নেব কিনা। আবার আপনি দেখেন যে আপনার একজন সমন্বয়ক এবং দক্ষিণাঞ্চলের একজন সংগঠকও, সে হচ্ছে রাকিব, সে গতকালকে বলেছে যে একদম সরাসরি বলেছে যে পরিবেশ উপদেষ্টা উনি তো মাল কামাচ্ছেন ইটভাটা থেকে, এবার যদি ইটভাটায় মাল কামান তাহলে কিন্তু উনি আর চেয়ারে থাকতে পারবেন না। এই যে বক্তব্য নতুন দলের নেতাদের কাছ থেকে, আবার সামান্ত বলছেন আখের গুছানো শেষ, সবাই আখের গুছাই ফেলছেন। তার মানে কি নিজেদের মধ্যে এক ধরনের যেটাকে আমরা সহজ বাংলায় যদি বলি কামড়াকামড়ি শুরু করলেন কিনা? হ্যাঁ, যেহেতু নবগঠিত দলটির নেতারা এই ধরনের কথা বলছেন, এ ধরনের মন্তব্য আসতেই পারে। কারণ ডক্টর ইউনূস যখন সরকার গঠন করেন তখন তিনি বলেছিলেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা। তাহলে
ডক্টর ইউনূস কেমন নিয়োগ করেছেন এই উপদেষ্টা বৃন্দকে, এবং যিনি এনসিপির প্রধান নেতা উনি উপদেষ্টা পরিষদে ছিলেন নিজে। কাজে এখন তারা যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে এটা কিন্তু ওনাদের উপরেও বর্তায়, বিশেষ করে যারা উপদেষ্টা পরিষদে ছিলেন। তাহলে উপদেষ্টারা যদি এই ধরনের দুর্নীতির কাজে যুক্ত আছেন বলে অভিযোগ তোলা হয়, সেটা থেকে তারাও কিন্তু মুক্ত নয়। এবং আমরা দেখেছি যে আমাদের অতীত দিনে আমাদের সরকারি দল, বিরোধী দল নেতারা একে অপরকে সমালোচনা করতে গিয়ে এই ধরনের কথা তারা ব্যবহার করতেন, এবং এই ধরনের কথা যেন কেউ ব্যবহার না করে এজন্য যারা সুধী সমাজ এবং যারা আদর্শভিত্তিক রাজনীতি করেন তারা এগুলো নিন্দা করেছেন। কিন্তু নতুন ধারার রাজনীতির কথা বলে যে নতুন দলটা গঠিত হলো, তাদের নেতারা গ্রামে গঞ্জে এই ধরনের ঢালাও বক্তব্য দিচ্ছে, এবং তাদেরই তাদের দাবি করা সরকারের বা তাদের দাবি করা উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে, এটা কিন্তু আমাদের কাছে খুবই দৃষ্টিকটু লাগছে, অস্বস্তিকর লাগছে। অবশ্যই দুর্নীতির অভিযোগ থাকলে সরাসরি সেই প্রমাণগুলো হাজির করা দরকার। সেটা হাজির করা বাদে এই মেঠো বক্তৃতা সারবত্তা হারাবে। আরেকটা বিষয়, এইটার মধ্যে কি আসলে এমন কিছু, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি দেখেন যে এইটাকে বড় কোনো ঘটনাকে আড়াল করার জন্য এই মেটো বক্তব্য বা সারবত্তাহীন একটা বক্তব্য তুলে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়া, এরকম কিছু কিনা? এই ধরনের যে রাজনীতির জন্য এটা কিন্তু ভালো কথা না। একটা দল বিকশিত হতে পারে না যদি দলের বাইরে কোনো শক্তি তাকে আশীর্বাদ করছে, বিশেষ করে ক্ষমতাসীন কোনো গোষ্ঠী, তাহলে কিন্তু সেই দল জনগণের মধ্যে যেতে পারে না। সেটা কাটাবার জন্য এই সমস্ত গালিগালাজ করে কিন্তু হবে না। সেটা যদি সে কাটিয়ে তুলতে চায় নবগঠিত দল যে তারা কোনো সরকারি অনুগ্রহ পুষ্ট রাজনৈতিক দল নয়, তারা জনগণের দল, তাহলে জনগণের জন্য তাদের কি কর্মসূচি আছে সেগুলো তাদের বলতে হবে, এবং বাংলাদেশের অতীত ইতিহাসে জনগণের সংগ্রামের প্রতি সম্মান দেখাতে হবে। সে তার উত্তরাধিকার হিসেবে তারা বেড়ে উঠবে। কিন্তু তাই না বলে তারা যদি উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে ঢালাও বক্তব্য দেয় এবং উপদেষ্টা পরিষদ সম্পর্কে তারা এরকম যাচ্ছে তাই অতীত রাজনৈতিক ধারা মন্তব্য করে, এটার পিছনে থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা তাদের প্রমাণ করতে হবে। কিন্তু তারা সরকারের সাথে নেই এটা প্রমাণ করার জন্য তারা যে কোনো ভাষায় উপদেষ্টা পরিষদকে আক্রমণ করবে, এটা কিন্তু মানুষ, এটা হাস্যরস ছাড়া এর কোনো রাজনৈতিক মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেই চাই মুস্তাক ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আপনি জুলাই সনদ নিয়ে যে দীর্ঘ 8 মাসের আপনাদের দিনের পর দিন বৈঠক, তারপরে একটা জায়গায় পুষতেন, কিন্তু আসলে কোনো ধরনের ঐকমত্য হলো না। ঐকমত্য না হয়েই সনদের একটা গণভোট কীভাবে হবে সেটাও এখনও পুরোপুরি চূড়ান্ত না, কিন্তু গণভোটের সিদ্ধান্ত নিয়ে তারপর কমিশন চলে গেলেন, তাদের এখতিয়ারে যেসব কাজ ছিল তারা সেগুলো করলেন। সম্প্রতি আমরা জানতে পেরেছিলাম যে 15 তারিখে সনদ স্বাক্ষর হবে, কিন্তু অনিবার্য কারণবশত 2 দিন পেছানো হয়েছে। খোঁজ নিয়ে যেটা জানা গেল সেটা হচ্ছে যে আলী রিয়াজ সাহেব, এই কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি সহসভাপতি, তিনি একটা প্রস্তাব দিয়েছেন নিজের থেকে যে 4-এর কতে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আছে সংবিধানের 4-এর কতে, সেটিকে ফেলে দিতে হবে। এই প্রস্তাবনা আপনাদের সকল রাজনৈতিক দলকে তিনি পাঠিয়েছেন যারা এই কমিশনের সঙ্গে যুক্ত, বৈঠকে যুক্ত। তো এই যে তারা তিনি কোন এখতিয়ারে এটা পাঠালেন, আর রাজনৈতিক দলগুলো বা এটা কিভাবে নিল, আপনারা কি এটার সঙ্গে একমত কিনা? কিন্তু এটা জাতীয় সংসদের কোনো বিকল্প ফোরাম না যেখানে ঐক্যমত যেটা হলো তার বাকিগুলোতে যেগুলো মেজরিটি এবং মাইনরিটি, যারা মেজরিটি তারা মেনে নেবে, মাইনরিটিটা এখানে নোট অফ ডিসেন্ট নিয়ে থাকবে। এই ধরনের ফোরাম বা এই ধরনের এখতিয়ার জাতীয় ঐক্যমত কমিশনের নাই। কথাই হচ্ছে যে ঐক্যমত কমিশন এটা কোনো বাস্তবায়নকারী সংস্থা না বা আইন প্রণয়নকারী কোনো সংস্থা না। এখন যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলোই সনদে স্বাক্ষর হওয়ার কথা, এবং গত 17 সেপ্টেম্বর একেবারে কোন কোন রাজনৈতিক দল কোন কোন প্রশ্নে দ্বিমত করেছে, কোনগুলো সর্বসম্মত ঐক্যমত, সেগুলো তারা খসড়া চূড়ান্ত করে আমাদের কাছে দিয়েছেন, এবং বলা হয়েছে নতুন কোনো কিছু এখানে যুক্ত হবে না। শুধুমাত্র যেমন আমাদের দল বেশ কিছু জায়গায় দ্বিমত করেছে সেটা সঠিকভাবে প্রতিফলিত হয়নি, সেই সব রেকর্ড সংশোধন করার জন্য আমরা লিখিত আকারে দিয়েছি, কিন্তু এটার মর্মবস্তু পরিবর্তন করা যাবে না বলেছে। এবং 8ই অক্টোবরে আনুষ্ঠানিকভাবেই ঐক্যমত কমিশনের
মানে আমাদের সঙ্গে বৈঠকের কাজটা শেষ এবং আমরা পরস্পর বিদায় নিয়েছি, একটা মানে বিদায় সম্বর্ধনার মতো অবস্থা হয়েছে। যদিও ঐক্যমতের এখতিয়ারে কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে সেটা নির্ধারণ করার কথা ছিল না, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল বলেছে যে আমরা এতদিন ধরে যে আলোচনা করলাম সেটা যদি কোনো আইনি ভিত্তি না থাকে তাহলে আমরা এটা স্বাক্ষর করব না। তাদের সেই বক্তব্যকে আমলে নিয়ে ঐক্যমত কমিশন কিভাবে এই ঐক্যমতটাকে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। সেটাও কিন্তু ঐক্যমত হয়নি, যেখানে সুস্পষ্টভাবে একাধিক প্রস্তাব এসছে। কিন্তু তারপরে 8 তারিখ শেষ হলো, 9, 10, 11 তারিখে আপনার দিলেন তারা 10 তারিখে যে নতুন একটা সাংবিধানিক ধারা 4 ক এটাকে বিলুপ্ত ধারা করতে চাচ্ছে। এটা আলোচনা তার ঐক্যমত আনন্দে ঠিকই করেছেন, কারণ যেগুলো একেবারে রাজনৈতিক আদর্শের সাথে রাজনৈতিক বিষয় সেগুলো তো ঐক্যমতে আলোচনা করা বৃথা। যেমন তারা আরো একটি অন্যায় করেছে, রাষ্ট্রীয় 4 মূলনীতি, সংবিধানের যে রাষ্ট্রীয় 4 মূলনীতি সেই মূলনীতিকে তারা আলোচ্য সূচিতে এনেছেন। তখন আমরা যারা রাষ্ট্রীয় 4 মূলনীতি 72 সালের 4 মূলনীতি যেটা এখন সংবিধান আছে রাখতে চাই, এবং যারা 5ম সংশোধনীর সময় যে রাষ্ট্রীয় 4 মূলনীতি পরিবর্তন হয়েছিল তাদের সমর্থক জামাত ইসলামী, আমরা উভয়ে বলেছি যেগুলো রাজনৈতিক দলের আদর্শের সাথে সম্পর্কিত সেগুলো এখানে আলোচনা করা বৃথা। আমরা এখানে একমত হওয়ার প্রশ্নই আসে না। এগুলো যার যার দল জনগণের রায় নেবার জন্য জাতীয় সংসদ নির্বাচনে যাবে, সেখানে রায় হবে। কিন্তু ঐক্যমত কমিশন এটা ছাড়েইনি, তারা এটাকে ঐক্যমত করার নামে সময় নষ্ট করেছেন এবং শেষ পর্যন্ত আমরা এখানে ভিন্নমত দিয়েছি। গণভোট বিষয়ে আমরা বলেছি গণভোটেও থাকবে সেটা, যেগুলো আমরা ঐক্যমত হয়েছি সেগুলো গণভোটে যাবে। যে এটা আমরা ঐক্যমত করেছি 31 রাজনৈতিক দল জনগণ সমর্থন করে কিনা, আর যেগুলো আমাদের মধ্যে দ্বিমত আছে সেটা তো গণভোটে কিভাবে যাবে। আর যদি গণভোটে যেতে হয় তাহলে যে সমস্ত 14টা বিষয়ে কিন্তু দ্বিমত আছে, 14 বার গণভোট হতে হবে 14টা এজেন্ডা নিয়ে, এটা তো একটা অবাস্তব কথা। আর এই গণভোটের সঙ্গে সঙ্গে সাংবিধানিক পরিবর্তনটা কার্যকরী হবে না। জামাত ইসলামী এবং এনসিপি চাচ্ছে এবং তাদের সমর্থকরা চাচ্ছে রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশে এই গণভোটটা করতে। এটা কিন্তু এখন সংবিধান চালু আছে, এরকম বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার এখতিয়ার কিন্তু মহামান্য রাষ্ট্রপতির নেই। যখন সংবিধানকে লঙ্ঘন করে সামরিক আইন জারি হয়েছিল তখন জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেব এটা করেছে, সেগুলো তো 5ম সংশোধনী 7ম সংশোধনী পরবর্তী পর্যায়ে আদালত বাতিল করে দিয়েছে। কাজে আমরা কোনো জেনে শুনে এরকম একটা বাতিলযোগ্য কাজ করতে যাব। গণভোটটা আমরা বলেছি আমাদের দল মনে করে এবং আরো কয়েকটি দল মনে করে এই সংবিধান সংশোধনের আগে গণভোটটা কোনো প্রয়োজনই নেই। একেবারেই। আমরা একটা বিষয় ছোট করে আলোচনা করে শেষ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন দেশে একটা আলোচিত ঘটনা হচ্ছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ যারা, সেই সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর সার্ভিসে থাকা 15 জন কর্মকর্তা সহ 26 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে ট্রাইব্যুনাল, খুন, গুম, নির্যাতন এইসব অভিযোগে। এবং এর প্রেক্ষিতে যেটা হলো যে গত কয়েকদিন ধরে বেশ উত্তেজনা বিরাজ করছে, নানা মহলে নিয়ে আলোচনা হচ্ছে। সেনাবাহিনী তাদের 15 জনকে নিজেদের হেফাজতে নিয়েছে। আজকে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করেছে, ক্যান্টনমেন্টে একটি মেসে তাদের কারাগার করে দেওয়া হয়েছে, সেখানে আছেন। আবার চিফ প্রসিকিউটর, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তাদেরকে আটক করা হলে 24 ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করতে হবে। কিন্তু সেনাবাহিনী তো কোনো আটকের কথা বলেনি, বলছে হেফাজতের কথা। এখানে কোথাও একটা কনফ্লিক্ট আপনি দেখছেন কিনা? আমি তো আইন বিশেষজ্ঞ নেই, অবশ্যই মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের অপরাধের বিচার হতে হবে এবং যারা দায়ী সে যত শক্তিশালী হোক না কেন সেটা বিচার করা উচিত। তবে আইনি পথে যেতে হবে। দেখুন, আজকে আমি যদি মনে করি যে একটা বিশেষ মানুষকে সামনে রেখে আইনের পরিবর্তন করলাম, মনে করতে হবে যে এই আইনটা আমার উপর যদি প্রয়োগ হয় আমি কিভাবে এটা নেব। এই আইনটা হবে সর্বজনীন এবং কালের বিচারে উত্তীর্ণ। অবশ্যই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার, জুলাই আগস্ট গণহত্যার বিচার হওয়া দরকার। যত বড় শক্তিশালী ক্ষমতাশীল লোক, প্রধানমন্ত্রী ছিলেন 3 বার,
নির্বাচন যেটা গ্রহণ করি বা না করি তার বিরুদ্ধে যদি মামলা হতে পারে, তাহলে অন্য কার বিরুদ্ধে মামলা হতে পারবে না কেন? আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন চাই। নির্বাচন কি আসলে দেখছেন ফেব্রুয়ারিতে? নির্বাচন তো হতেই হবে। নির্বাচন, হ্যাঁ, নির্বাচন অতীতে যে ঘটনাগুলো ঘটে গেছে বা এখন যে ঘটনাগুলো ঘটছে, নির্বাচন নিয়ে সংশয় আসা স্বাভাবিক। তবে আমার মনে হয় জনগণ এবং যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত এবং আমাদের দেশি বিদেশি যারা শুভনোদ্ধায়ী তারা এর সাথে যুক্ত, নির্বাচনটা হতে হবে এবং আমি আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন আপনাকে। এটা দেশবার্তা টক শো অনুষ্ঠানে আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।